করবেন, কিভাবে বিশ্লেষণ করবেন এই মর্মান্তিক পরিণতি তার, এবং কেন এই সিদ্ধান্ত তিনি নিলেন চন্দনদা? দেখো, তোমার এই প্রশ্নের মধ্যে দুটো দিক আমি অবশ্যই লক্ষণীয়। একটা ইমোশনাল দিক, যেখানে একজন ভদ্র রাজনীতিক এবং দীর্ঘকালীন রাজনীতিক তাকে আমরা হারিয়েছি একটা আত্মহত্যার মাধ্যমে, এবং যেটা নাড়িয়ে দিয়ে গেছে পশ্চিমবাংলার বর্তমান সামাজিক রাজনৈতিক সংকটকে। আর দ্বিতীয় অধ্যায় সেটা হচ্ছে পশ্চিমবাংলার রাজনৈতিক সংস্কৃতির মান এতটা নিচে যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো মানুষ রাজনীতিক কোনো শব্দ ব্যবহার করলে তাকে হেনস্থা কিভাবে হতে হয় একটা নতুন কালচার আমরা দেখেছি। এবং সেই কালচারের জন্মটা হয়েছে কিন্তু 4 তারিখ থেকে মে মাসে। আমরা বারবার দেখেছি যে হঠাৎ কিছু সাধু এবং হঠাৎ কিছু সাধু বেশি মানুষ তারা বিভিন্নভাবে একটা কালচারের জন্ম দিচ্ছেন বা তাকে অ্যাবেট করছেন, মুখে তারা যাই বলুন, যার পরিণতি কিন্তু খুব স্বাভাবিক অর্থে সজ্জন মানুষদের মানসিকতার উপরে একটা ব্যাপক প্রভাব ফেলছে, এবং তার ফল আশিসদার মৃত্যু। আমি তোমাকে কেন বলি, আশিসদাকে আমরা যখন ছাত্র রাজনীতি করি তখন থেকে চিনি। আশিসদা বীরভূম কংগ্রেস রাজনীতির একজন স্তম্ভ ছিলেন। তোমাদের মনে থাকতে পারে, একদিকে ছিলেন সিউড়িতে সুনীতি চট্টরাজ, আর একদিকে ছিলেন ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায় পদ্মশ্রী, যাকে 1 টাকার ডাক্তার বলে প্রত্যেকটা মানুষ শ্রদ্ধা করতেন, সেটা বোলপুর। এবং আশিসদা ছিলেন রামপুরহাট। এই ত্রয়ী আমাদের বীরভূম জেলা কংগ্রেসকে যথেষ্ট রকম উজ্জ্বল সম্ভাবনা দেখিয়েছে কংগ্রেসের বিভিন্ন সময়। মানুষটি দল ছাড়েন, মমতা বন্দ্যোপাধ্যায় দলে যোগদান করেন, মন্ত্রী হন, সবকিছুর মধ্যেও কিন্তু ওই ক্যারেক্টারটা রয়ে গেছে, যেটা ছাত্র পরিষদের ক্যারেক্টার এবং কংগ্রেসি চরিত্র। আশিসদা সজ্জন ভদ্র একটা মানুষ, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আশিসদার এই পরিণতিটা হলো কেন? এটা তো ইন্ডিভিজুয়াল আশিসদা না, এরকম বহু মানসিকভাবে বিপর্যস্ত বহু তৃণমূলী আছে যারা দলটা করেছেন। এটা তো নিয়ে কোনো সন্দেহ নেই, আমরা কোনো রাজনৈতিক দলে অ্যাবসলিউট কারাপ্ট হতে পারে না, এটা হওয়া সম্ভব না। কতিপয় মানুষ বা তাদের নেতৃত্বের একটা বড় ভূমিকা, প্রচ্ছন্ন মদত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সেটা গিয়ে পড়েছে কার ওপরে? এবং পেশার ট্যাকটিক্সটা তৈরি হচ্ছে কিভাবে? ধরো, আমরা নতুনভাবে একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে ডিম থেরাপি, এবং সেটা বোধহয় একটু এন্টারটেনমেন্টের পর্যায়ে পৌঁছে গেছে, যে কাউকে হেনস্থা করা কিভাবে করা যেতে পারে। এবং সেটা আলটিমেটলি এমন একটা পর্যায়ে পৌঁছেছে, আর চোর চোর স্লোগান এইগুলোকে মিলে কোনো মানুষের যদি সামাজিক অসম্মান করবার উদ্দেশ্য থাকে, 5 জন মিলেই তাকে হেনস্থা করতে পারে, এবং সেই হেনস্থার পিছনে একটা রাজনৈতিক কারণ খোঁজা যেতে পারে। এবং এটা যে সামাজিক সংকট, বারবার আমরা হুঁশিয়ার করছি, বারবার বলেছি। শুভেন্দু বাবু বলছেন, শ্রমিক বাবু বলছেন কাজ করছেন না, অথবা তাদের সরাসরি কোনো প্রভাব নেই। কারণ ঘটনাটা ঘটছে। আমি একটা জিনিস বুঝি, কোনো একজন অ্যাকিউজকে, সে তখন প্রমাণিত সত্য নয়, ট্রায়ালে, এখানে শীর্ষেন্দু আছেন, ট্রায়ালে যখন তাকে নিয়ে যাওয়া হবে, প্রোটেকশনের দায়িত্ব তো পুলিশের। আমি একটা জিনিস বুঝি না, তাকে হেলমেট পরাতে হবে কেন, বা অত ক্লোজে ক্রাউড আসতে পারবে কেন? তাহলে কি উদ্দেশ্য প্রণোদিত এটা চক্রান্ত? আশিসদার মৃত্যু যথেষ্ট মর্মান্তিক, কিন্তু একটা জিনিস আমরা বারবার বলতে পারি, রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে উঠে এই ধরনের মানুষরা রাজনীতিকে প্রকৃত অর্থে রাজনীতিকে এনরিচ করেছেন। আজকে তার মৃত্যু আমাদের বুঝিয়ে দিল এই এনরিচমেন্টের কোনো ভ্যালু নেই। বেশ, শীর্ষ ইন্ডিকেট করছেন। আলটিমেটলি আপনার অ্যানালিসিস কি বলছে? আমি এখানে পরিষ্কারভাবে বলি, আমরা থ্রেটকে একটা পারসেপশন বলি। এই থ্রেটটাকে তুমি প্রমাণ করতে পারো বা না পারো, থ্রেটটা একটা পারসেপশন, এবং সেই পারসেপশনটা মারাত্মক আকার ধারণ করতে পারে। আমি তোমাকে পরিষ্কারভাবে বলি, আজকে মুখ্যমন্ত্রী 3 মাস, প্রায় 100 দিন হলো উনি রাজ্যের দায়িত্বে। এবং আমি কেন বললাম 4 তারিখের পর থেকেই আমরা যে ডিম ছোড়া বা ডিম থেরাপির যে একটা আঙ্গিক দেখেছি, সেই কনটেক্সটারও কিন্তু 100 দিন পূর্ণ হচ্ছে। সুতরাং বুঝতে হবে, 100 দিন ব্যাপক সময় একটা অ্যাডমিনিস্ট্রেশনে শুধু ডিম ছোড়ার ক্ষেত্রে কোনো কেস আনা, একটা কেসও হয়নি। আমার প্রশ্ন হচ্ছে, শীর্ষেন্দু যেটা বললেন, যে ইট ইজ ভেরি সিম্পল, তুমি যখন অ্যাটাক করছো, এবং আমি বারবার যেটা বুঝি, যখন অ্যাকিউজড আন্ডার দি শেড অফ পুলিশ তাকে শেড করছে, পুলিশ তাকে অ্যারেস্ট করছে, ওই অ্যাম্বিটের মধ্যে আমি দেখলাম একজন
অ্যাকিউজড এই আরজি করার ক্ষেত্রে তাকে লাথি মারা হচ্ছে, পরিষ্কার দেখাচ্ছে, টেলিভিশনে দেখাচ্ছে, ইভেন স্লো মোশনে তাকে লাথি মারা হচ্ছে। হাউ কুড ইট বি পসিবল? আশেপাশে পুলিশ কি করছে? কর্ডন করা হয় না কেন? যদি এই পারসেপশনটা থাকে, আমি যার জন্য পারসেপশন বললাম। আর মুখ্যমন্ত্রী 100 দিন ধরেই বলে চলেছেন উনি সমর্থন করেন না। কি অ্যাকশন নিয়েছেন? যারা ডিম ছুঁড়েছে। কি অ্যাকশন নিয়েছেন এই ডিম ছোড়া বন্ধ করবার জন্য? কি অ্যাকশন নিয়েছেন পুলিশ কর্ডন করে অ্যাকিউজদের যাতে ফিজিক্যাল হার্ট না হতে পারে? আর তার সাথে সাথে সামাজিক অসম্মান। শ্রমিক বাবু তো বলেছেন যে নিজের দিকেও কিন্তু সে ডিম একদিন ফেরত আসতে পারে। এক্স্যাক্টলি, আমি তোমাকে বলছি এটা কালচার। আমি পারসেপশনের কথা এই কারণে বলছি, তুমি যে সেট অফ কালচারটাকে তৈরি করেছো, দেখো বাংলার রাজনীতিতে, সত্যি কথা বলতে দীর্ঘকালীন রাজনীতিতে আমরা আর যাই করি, পশ্চিমবাংলার রাজনীতিকরা চোর দুর্নীতি এটা কিন্তু ছিল না। আমি তোমাকে বারবার বলি, আমরা হয়তো রাজনীতিতে লড়াই করেছি, সংঘাত সংগ্রাম রক্তপাত, এটা পশ্চিমবাংলার যদি বদনাম থেকে থাকে, কিন্তু দুর্নীতির বদনাম ছিল না যে বদনাম এখন তুমি জানো শিক্ষামন্ত্রী ছেলে। মানে আমার প্রশ্নটা হচ্ছে যে পরিস্থিতি যেখানে দাঁড়িয়েছে, যেখানে হাত দিচ্ছ সেখানেই দুর্নীতি। এই দুর্নীতি তদন্ত করুক, সেখানে কোনো প্রশ্ন নেই। কিন্তু যারা এই দুর্নীতির মোড়কে টার্গেট করে বসে আছে, যে রাজনৈতিক টার্গেটটাকে আমি দুর্নীতির মোড়কে যে কোনো মানুষকে আমি চোর বলে দেবো আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো, এবং তারপরে তার সেন্টিমেন্টাল আঘাতটাকে তারা নিতে পারবেন না, এটা কিন্তু মুখ্যমন্ত্রীর কথায় মুখ্যমন্ত্রী ব্যথিত। মুখ্যমন্ত্রী বলছেন খুব স্বাভাবিক, ব্যথিত, কিন্তু মুখ্যমন্ত্রী অ্যাকশনটা কি? আমি আবারও বলি, যথেষ্ট সত্যি কথা বলেছেন শীর্ষেন্দু, যে inquiry and investigation they are must different be investigated. একদম there is no doubt. মোহনাদি অভিযোগ তার কনভারসেশন চন্দনদা ভাবে কিছু বলার নেই, তার কারণ হচ্ছে যে একেবারে গোড়াতে যদি গলত থাকে, এবং এখানে এই প্রশ্নটা উঠেছে যে কালেকটিভ রেসপন্সিবিলিটিতে আমাদের দেশে প্রথম রেল দুর্ঘটনায় রেলমন্ত্রী 1956 সালে লাল বাহাদুর শাস্ত্রী পদত্যাগ করেছিলেন। সেট অফ আইডিয়া হোয়াট শুড বি দ্য ডেমোক্রেসি, একটা গণতান্ত্রিক ব্যবস্থা কি হতে পারে, কারণ ট্রেনটি কিন্তু ওই রেলমন্ত্রী চালান না, বাট এই কালেকটিভ রেসপন্সিবিলিটিটাই গণতন্ত্রের মাধুর্য। তারপরে 18 জন কংগ্রেসের বিভিন্ন সময় 18 জন তার মন্ত্রিত্ব ত্যাগ করেছেন, বহু ক্ষেত্রে কমলাপতি ত্রিপাঠী থেকে আরম্ভ করে একেবারে শিবরাজ পাটিল পর্যন্ত, যাদের বিভিন্ন সময় রেসপন্সিবিলিটিতে মনে হয়েছে এবং তাকে কালেকটিভ রেসপন্সিবিলিটি নিয়ে পদত্যাগ করেছেন। এবং আমি বারবার যে কথাটা বলছি, এই সরকার কেন্দ্রীয়ভাবে তুমি যদি দেখো, তাহলে একটা জিনিস তুমি বোঝো, একটা আন্দোলন সংগঠিত হচ্ছে দিল্লিতে, সারা ভারতবর্ষের প্রশ্ন শিক্ষা ব্যবস্থা, প্রশ্ন শিক্ষামন্ত্রীর অযোগ্যতা, এবং বাধ্য করেছে এই ছাত্র যুবরা এই শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে এবং প্রধানমন্ত্রীকে নরম হতে। 8টার মাইটি ওই সেই মেইন স্ট্রিম মিডিয়াতে 8টার সময় যে মাইটি প্রধানমন্ত্রীকে দেখতাম, সেই মিউইং প্রধানমন্ত্রীকে আমরা 11:52 এক্স্যাক্টলি মহান ভাগবতজি যে কথাটা বলেছেন সেটাও ভেরি ভেরি ক্লিয়ার যে এটা করা যাবে না। এখন প্রশ্নটা হচ্ছে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে তো, দায়বদ্ধতা নিতে হবে তো। এখন একটা জিনিস দেখো, সেখানেই আন্দোলন করতে গেছে, আর তাকে খুঁজে খুঁজে কোনো এক গ্রামের অসহায় একটা ছেলে তাকে মারলো, তার বাবাকে মেরেই ফেললো। এই যে ঘটনা, এতে প্রমাণ করে কি? এবং পাশাপাশি ভাবে আমি তোমাকে এই কথাটা আরেকবার বলি, মমতা দেবী ওখানে ফোন করেছেন। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, ওই 4 তারিখের পর থেকে এখানকার সেই ধরনের মানুষগুলো বারবারন্ত পাচ্ছে না কি? আমরা তো এই কথাটাই বলছিলাম ডিম থেরাপির ক্ষেত্রে, এই কথাটা এখনো বলছি। কারা বার করলো? কাদের স্বার্থে আঘাত লাগলো? কারা স্বার্থে আঘাত লাগলো? শিক্ষা ব্যবস্থার জন্য আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, কার স্বার্থে আঘাত লাগলো? যেখানে ইন্দাসের মতো একটি রিমোট প্লেসে, বাঁকুড়াতে একটি মানুষ, অসহায় মানুষকে মেরে ফেলা হলো কেন? এখন এই প্রশ্নটার জবাব পশ্চিমবঙ্গের এই মুহূর্তে বিজেপি সরকার এবং বিজেপি যারা বিভিন্ন নেতৃবর্গ আছে তাদের দায়বদ্ধতা। এরা কারা? আর এই ধরনের ব্যাপারগুলো ইনস্টিগেট কারা করছে? এটাও তো একটা বড় প্রশ্ন। এ তো ছড়িয়ে পড়বে, বিজেপির বিরুদ্ধে কোথাও আন্দোলন করা যাবে না, এটা হতে পারে নাকি? বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যদি এবং দিল্লিতে এবং সর্বভারতীয় একটা আন্দোলন, সেখানে খুঁজে খুঁজে বার করা হবে কে কোথায় থাকে। বেশ বেশ সেই ব্লেম গেম না, আমি আবারও বলি, এবার মানুষ যথেষ্ট বিরক্ত, কারণ আমার প্রশ্নটা এখানে না, আর কতদিন সময় দিলে একটা সরকার বলবে আমি নতুন, আমি দেখছি। এই জায়গাগুলোকে বুঝতে হবে, কারণ
এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো অ্যাকশন তারা নিচ্ছেন কি? আমি শুধু একটুকু বুঝতে চাই, গত সরকার ব্যাপক ভুল করেছেন, মানুষ সরিয়ে দিয়েছেন, কিন্তু এই 100 দিনের মধ্যে কোনো এফার্ট দেখতে পেরেছি কি যেখানে ইন্সপেকশন হচ্ছে, যেখানে এই 100 দিনের কর্মচারীরা তো মাইনে পেয়েছেন নাকি? তাদের কাজটা কি ছিল? যারা ইন্সপেক্টর তারা কি ইন্সপেকশন করেছেন নাকি আগের সরকারের মতো এই সরকারও স্লথ? এগুলোকে বুঝতে হবে। আমি প্রধানতম একটি কথা বলি, এগুলো সম্পূর্ণ দায়বদ্ধতাকে এড়িয়ে যাওয়া। একজন এমএলএ জিতেছেন, তিনিও তো 100 দিনের এমএলএ হয়ে গেছেন। তিনি কোনো উদ্যোগ নিয়েছেন সেখানে? কোথাও কোনোভাবে 100 দিন কম সময় নয়। 100 দিনে কোনো উদ্যোগ নিয়েছেন যেখানে যে তার দল বা তিনি তার ব্যক্তিগত উদ্যোগে অথবা তার অফিসিয়াল ক্যাপাসিটিতে সেখানে গিয়ে ইন্সপেকশন গুলো করছেন, রাস্তাঘাটে উন্নয়নের জন্য পরিকল্পনা করছেন, এটা তো করা যেতে পারত। সেটা ভিজিবল নয়। শুধু আগের সরকার দায়ী বললে দায়বদ্ধতা এড়ানো যাবে না। তার কারণ তারা নির্বাচিত হয়েছেন, তাদের দায়বদ্ধতার কতদিন সময় দিতে হবে? মানুষ কিন্তু এই প্রশ্ন করছে, আর কতদিন চাই? বেশ, মনে হয় যে আর কতদিন চাই?